ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন। এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার নীতি। তো এই বিষয়ের উপর আমরা ক্লাস করব। এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব হচ্ছে দ্রাব্যতা জিনিসটা আলোচনা করব, অর্থাৎ সলিউবিলিটি জিনিসটা আসলে কি, তারপর আলোচনা করব দ্রাব্যতার নীতি বা প্রিন্সিপাল অফ সলিউবিলিটি। লাস্টে আমরা দ্রাব্যতার নীতির উপর ম্যাথ প্রবলেম সলিউশন করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা দ্রাব্যতা বা সলিউবিলিটি জিনিসটা আসলে কি একটু বোঝার চেষ্টা করি। তো সলিউবিলিটি বলতে আসলে কি বোঝায় বা দ্রাব্যতা বলতে আসলে কি বোঝায় একটু লক্ষ্য করো। ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের একটা পাত্র, এই পাত্রের ভেতরে ধরো পানি আছে। এখন তুমি এই পানির ভেতরে ধরো সোডিয়াম ক্লোরাইড সল্ট মেশাবা। এখন ধরো এই পানির ভেতরে তুমি সোডিয়াম ক্লোরাইড সল্ট ধরো 1 চামচ মিশ্রিত করলা, এটা মিশে গেল। ধরো 2 চামচ দিলা সোডিয়াম ক্লোরাইড, সেটাও মিশ্রিত হয়ে গেল। 3 চামচ দিলা, সেটাও এই পানিতে মিশ্রিত হয়ে গেল। তো এভাবে যদি তুমি এই পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড সল্ট যদি যোগ করতে থাকো, সব সময় কি এই সোডিয়াম ক্লোরাইড লবণ এই পানিতে দ্রবীভূত হবে? না, আমার কথা হচ্ছে যে সব সময় কিন্তু লবণ দ্রবীভূত হবে না। ধরো আমরা ধরলাম যে সর্বোচ্চ 7 চামচ লবণ এই পানির ভেতরে দ্রবীভূত হলো। তুমি যখনই দেখবা 8 চামচ লবণ দিলা, তখন এই লবণ এই পানির ভেতরে আর দ্রবীভূত হবে না। তখন কি হবে, এই পাত্রের তলায় দেখবা লবণ জমে থাকবে, অর্থাৎ লবণ কিন্তু পাত্রের তলায় অধক্ষিপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি যে যখন এই সোডিয়াম ক্লোরাইড সল্ট এই পানির ভেতরে 7 চামচ যখন মেশানো হয়েছে, তখন আমরা বলতে পারি যে এই দ্রবণের ঘনমাত্রাটা সর্বোচ্চ হয়ে গেছে। এরপরে যখন যত লবণই তুমি মিশ্রিত করো না কেন, সেই লবণ কিন্তু আর মিশ্রিত হবে না। তার মানে আমরা বলতে পারি যে এই 7 চামচ লবণ যখন মেশানো হয়েছে, তখন এই পাত্রের পানির মানে এই যে দ্রবণ তৈরি হলো, অর্থাৎ আমরা এখানে লবণ আর পানির যে দ্রবণ তৈরি করলাম, এই 7 চামচ লবণ মিশ্রিত করার পর এই দ্রবণের মানে এই দ্রবণের ঘনমাত্রাটা সবচাইতে বেশি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দ্রাব্যতাটা আসলে কি, যখন কোন একটা দ্রবণের ঘনমাত্রা সর্বোচ্চ হয় তখন কিন্তু আমরা তার দ্রাব্যতা বলি। অর্থাৎ এটাও কিন্তু দ্রাব্যতার একটা ডেফিনেশন, অর্থাৎ কোন একটা দ্রবণের ঘনমাত্রা যখন সর্বোচ্চ পরিমাণ হয় তখন তার কিন্তু দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ এই লবণ সর্বোচ্চ 7 চামচ পর্যন্ত এই পানিতে মিশ্রিত হতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে আমরা এখানে লবণ মিশ্রিত করলাম, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সল্ট, এটাকে কিন্তু আমরা একটা বলতে পারি, এই সোডিয়াম ক্লোরাইড সল্টকে কিন্তু আমাদের বলা হয়, এই সোডিয়াম ক্লোরাইড সল্টকে আমরা বলবো হচ্ছে দ্রব, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সলুট। আর এই যে আমরা পানিতে কিন্তু আমরা লবণ মিশ্রিত করলাম, একটু খেয়াল করো, পানিতে কিন্তু আমরা লবণ মিশ্রিত করেছি। তো এই পানিটাকে আমরা বলবো হচ্ছে দ্রাবক, যাকে আমরা ইংলিশে বলি সলভেন্ট। এখন কথা হচ্ছে যে দেখো, আমাদের এই যে দ্রব অথবা সলুট, দ্রাবক অথবা সলভেন্ট, এই দুইটার মিশ্রণকে একত্রে বলা হয় দ্রবণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। তাহলে দেখো দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক, এই জিনিসটা আমরা মনে রাখবো। এই জিনিসটা আমরা মনে রাখবো যে দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক, এই দুইটার মিশ্রণে দ্রবণ তৈরি হয়। তাহলে লক্ষ্য করো, আমরা দ্রাব্যতার ডেফিনেশনটা অলরেডি পড়ে ফেললাম, কিন্তু আসলে বইয়ের ভাষায় কিন্তু দ্রাব্যতার ডেফিনেশন কিন্তু এটা না। বইয়ের ভাষায় দ্রাব্যতার ডেফিনেশনটা যদি আমি বলি, এটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তাকে দ্রাব্যতা বলা হয়। আর আমরা মনে রাখবো দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা এটা একটু লক্ষ্য করি। তো এখন ধরো আমরা
এই পাত্রের ভেতরে ধরে নাও পানি আছে, এখন এই পানির ভেতরে তুমি সোডিয়াম ক্লোরাইড সল্ট মিশ্রিত করছো। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি, আমি ধরে নিলাম যে আমি সোডিয়াম ক্লোরাইড সল্ট যতটুকু মিশ্রিত করছি তার ভর হচ্ছে m, অর্থাৎ আমরা m গ্রাম সোডিয়াম ক্লোরাইড সল্ট এই পানির ভেতরে মিশ্রিত করছি। তাহলে দেখো এই সোডিয়াম ক্লোরাইডের পানি মিশ্রিত হলে কিন্তু একটা দ্রবণ তৈরি হবে। তাহলে এখানে ধরে নিলাম যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণের ভর হচ্ছে বড় হাতের m। এখন একটু লক্ষ্য করো, আমরা কিন্তু জানি কিছু সময় আগে তোমাদেরকে আমি বলেছি যে দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এখান থেকে যদি আমরা বলি, দেখো দ্রবণের ভর কিন্তু ছিল হচ্ছে m, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি m, আর দ্রবের ভর দেখো আমি m গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করেছি, তাহলে এখানে আমরা দ্রব সমান কিন্তু m লিখবো, প্লাস কিন্তু এখানে লিখবো দ্রাবক। তো এখন একটু খেয়াল করো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি দ্রাবক সমান দ্রবণের ভর মাইনাস m। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে একটা ম্যাথ ফর্মুলা পেতে পারি, সেটা হচ্ছে দ্রাবক। আমাদের যদি দ্রাবকের পরিমাণ বের করতে বলে তাহলে আমরা মনে রাখবো যে দ্রাবক, যেটাকে আমরা বলি হচ্ছে সলভেন্ট, তাহলে এইটা সমান আমাদের হচ্ছে সলিউশন দ্রবণের ভর মাইনাস হচ্ছে সলিউট বা দ্রবের ভর। তাহলে এই ইকুয়েশনটা আমরা মাথায় রাখবো, এটা কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে দিবে। তো এখন তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এখন একটু বলি যে দেখো আমাদের এখান থেকে আমরা বলতে পারি দ্রাবকের ভর কিন্তু m গ্রাম, তাহলে আমরা বলতে পারি যে দেখো আমাদের এই m গ্রাম দ্রাবকে আমাদের দ্রব্য আছে কিন্তু m গ্রাম। একটু খেয়াল করো, তাহলে আমরা m গ্রাম এইটুকুন কিন্তু দ্রাবক ছিল, অর্থাৎ m গ্রাম দ্রাবকে আমাদের কিন্তু দ্রব্য আছে দেখো এই m গ্রাম, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্রাবকে দ্রব্য আছে m গ্রাম। অতএব 1 গ্রাম দ্রাবকে যদি দ্রব্যের পরিমাণ বের করতে চাই তাহলে আমরা এখান থেকে বলতে পারি m সমান m এত গ্রাম। এখন দেখো আমি যদি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব্য আছে সেটা কিন্তু আমি বের করতে পারি, সেটা কিভাবে বের করবো দেখো, অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে। এখন 100 গ্রাম দ্রাবকে দ্রব্যের পরিমাণ কিন্তু বেশি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা 100 গুণ m ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m। তো এখন দেখো আমরা কিন্তু এখন লক্ষ্য করো, আমরা কিন্তু দ্রাব্যতার ডেফিনেশনটা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে তাকে কিন্তু তার দ্রাব্যতা বলা হয়। তাহলে দেখো 100 গ্রাম দ্রাবকে আমার দ্রব্য দ্রবীভূত হচ্ছে ঠিক এতটুকু পরিমাণ, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এটাই হচ্ছে দ্রাব্যতা। আর দ্রাবকে ইংরেজিতে বলা হয় সলিউবিলিটি, এই জন্য এটাকে S দ্বারা প্রকাশ করা হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতেই পারি আমাদের দ্রাব্যতা S, আর এই S ইজ ইকুয়াল টু 100 m মাইনাস বড় হাতের m মাইনাস ছোট হাতের m। তাহলে এইটাই হচ্ছে আমাদের সলিউবিলিটি বা দ্রাব্যতার বের করার একটা সূত্র। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিন্তু আমরা পেলাম দেখো দ্রাব্যতার নীতি থেকে, দ্রাব্যতার নীতি থেকে কিন্তু আমরা এই সূত্রটা পেলাম। এখানে কার পরিচয়টাকে আমি যদি একটু বলে দিই, দেখো আমরা সবাই জানি যে এই এসটাকে বলা হয় কিন্তু দ্রাব্যতা, আর এই এমটাকে ছোট হাতের যেটা এম সেটাকে বলা হয় দ্রবের ভর। আমরা একটু মাথায় রাখবো এটা হচ্ছে দ্রবের ভর, আর এই বড় হাতের এমটাকে আমরা বলবো হচ্ছে দ্রবণের ভর, দ্রবণের ভর। আর m মাইনাস ছোট হাতের m এই দুইটাকে একত্রে বলা হয় দ্রাবকের ভর। তাহলে দেখো এখান থেকে আমরা এই কোশ্চেনটা মনে রাখবো, এই কোশ্চেনের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে ম্যাথ প্রবলেম সলিউশন করতে পারবো। তো এখন কথা হচ্ছে এই সূত্র দিয়ে যদি আমাদের ম্যাথ আসে কোনো একক থাকবে কিনা, দ্রাব্যতার কিন্তু কোনো একক থাকবে না। কেন একক থাকবে না একটু লক্ষ্য করো, দেখো
আমি এখানে s = 100m ডিভাইড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m লিখলাম। তো এখানে দেখো আমি যদি এই 100 এর তো কোনো একক হয় না, আর বড় হাতের mটা মানে এখানে ছোট হাতের m দ্বারাও কিন্তু আমাদের ভর বোঝাচ্ছে, আর ভরের একক যদি আমরা কেজি বা কিলোগ্রাম যাই অ্যাপ্লাই করি নিচেও কিন্তু সেটাই হবে, ভরই হবে, ভরের একক কিলোগ্রাম বা কেজি হবে। তাহলে দেখো উপর নিচ কাটাকাটি করলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই s এর কোনো একক পাবো না। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবা, যখন আমরা দ্রাব্যতার নীতি অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব তখন সেটার ক্ষেত্রে কোনো একক থাকবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দ্রাব্যতার একক পাবো না। এখন লক্ষ্য করো দ্রাব্যতার নীতি এর উপর কিছু ম্যাথ প্রবলেম সলিউশন করব। তো এখান থেকে মূলত বোর্ড পরীক্ষায় ম্যাথ আসে, তো আমি দেখো এখানে তোমাদের দুইটা ম্যাথ সলিউশন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো 1 নাম্বার ম্যাথ কোশ্চেনে বলা হয়েছে, দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা, অর্থাৎ কোন দ্রব্যের দ্রাব্যতা, অর্থাৎ এটা কিন্তু এস এর মান, আমরা বলতে পারি যে এস দেওয়া আছে, ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। তাহলে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ মানে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের বড় হাতের এম, কারণ দ্রবণের ভরটাকে কিন্তু আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। তৈরি করতে কত গ্রাম দ্রব, কত গ্রাম দ্রব মানে এখান থেকে আমাদের ছোট হাতের এম বের করতে হবে এবং দ্রাবক লাগবে। আমরা জানি দ্রাবকটা বের করে দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর বিয়োগ করলে আমরা কিন্তু দ্রাবক পাবো। তাহলে এই দুটা জিনিস কিন্তু আমাকে বের করতে বলছেন। তাহলে একটু লক্ষ্য করো ম্যাথ প্রবলেমটা আমরা সলিউশন করে ফেলি। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, 1 নাম্বার সলিউশন আমরা বলতে পারি দেওয়া আছে, দেখো এখানে দ্রাব্যতা S দেওয়া আছে, তাহলে আমরা লিখে ফেলবো S সমান হচ্ছে 60। এরপরে দেখো দ্রবণের ভর বড় হাতের M এটা দেওয়া আছে 1 কেজি, তাহলে আমরা এখানে বসাই দিব 1 কেজি। এখন আমরা জানি 1 কেজি সমান কিন্তু 1000 গ্রাম, তাহলে এখানে আমরা 1000 গ্রাম বসিয়ে দিব। এরপরে দেখো আমাদের দ্রব্যের ভর অর্থাৎ ছোট হাতের এম এটা বের করতে হবে এবং দ্রাবকের ভর বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম সমান হোয়াট। তো এখন দেখো আমরা কিন্তু সূত্র জানি, উই নো S = 1000। একটু খেয়াল করো আমরা কিন্তু জানি S = 100 m ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এখন একটু লক্ষ্য করো এখানে আমরা এস এর মানটা বসিয়ে দিব, সেটা হচ্ছে 60। এরপরে 100 m, এখানে লক্ষ্য করো বড় হাতের এম এর মানটা আমাদের দেওয়া আছে 1000, তাহলে এখানে বসিয়ে দিব আমরা 1000 মাইনাস হচ্ছে ছোট হাতের এম। তো এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করি, একটু লক্ষ্য করো আমাদের এইটা দিয়ে এটারে গুণ করলে হবে 630 মাইনাস দেখো 60 m। এরপর এখান থেকে আমরা পাবো দেখো 100 m। এখন দেখো এই 100 m টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের। এখন আমরা কি করতে পারি দেখো ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। তাহলে দেখো এখান থেকে আমরা m সমান তাহলে লক্ষ্য করো এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ধরো এখান থেকে আমরা m এর মান পেলাম 375 গ্রাম। এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে m এর মানটা পেলাম 375 গ্রাম। এখন এই কথার মানে হচ্ছে যে আমাদের দ্রব্য ছিল 375 গ্রাম, তাহলে আমরা একটা কিন্তু বের করে ফেলেছি। এরপর আমাদের শেষে দ্রাবকের পরিমাণ কত, তাহলে একটু লক্ষ্য করো আমরা দ্রাবকের পরিমাণটা বের করে ফেলবো। এখন একটু লক্ষ্য করো আমরা বলতে পারি অতএব দ্রাবকের পরিমাণ সমান বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এখন দেখো আমাদের দ্রবণ ছিল 1000 গ্রাম, তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করব 375 গ্রাম। এখন ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটাই ছিল দ্রাবকের পরিমাণ। দেখো বিয়োগ করলে আমরা পাবো 625 গ্রাম। তাহলে দেখো এটা একটা আমাদের অ্যান্সার, আর এর আগে একটা অ্যান্সার ছিল এটা।
আমার মনে হয় 1 নাম্বার ম্যাথ কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর খেয়াল করো আমরা 2 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলিউশন করব। তো দেখো 2 নাম্বার ম্যাথ কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষাতে বেশি আসে। তো দেখো এখানে এই টাইপের অঙ্কে মাথায় রাখবা যে 2টা তাপমাত্রা কিন্তু দেওয়া থাকে। তো দেখো এখানে 2টা তাপমাত্রা দেওয়া আছে। দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা, তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 60 এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 85। এখন বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। ওই দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম দ্রব যোগ করতে হবে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটু খেয়াল করো, দেখো যখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন দ্রাব্যতা কিন্তু ছিল 60, কিন্তু যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন দ্রাব্যতা কিন্তু হয়েছে 85। তো এখান থেকে বোঝা যায় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু দ্রাব্যতা বেড়ে যায়, অর্থাৎ দ্রাবকে দ্রব বেশি দ্রবীভূত হয়। তো এখন কথা হচ্ছে যে দেখো 2টা তাপমাত্রা দেওয়া আছে, এখন 35 ডিগ্রি সেলসিয়াস, এখন কথা হচ্ছে কোন তাপমাত্রাটা দিয়ে আমরা আগে ম্যাথ করব। তো এখানে আমি তোমাকে বলে দিই, যে তাপমাত্রায় দ্রবণ দেওয়া থাকবে সেই তাপমাত্রাটা দিয়ে আমরা আগে ম্যাথটা শুরু করব। তো দেখো এখানে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে অঙ্কটা শুরু করা। তাহলে দেখো আমরা প্রথমে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে অঙ্কটা শুরু করি। তাহলে আমরা এখানে লিখবো, দেখো 2 নাম্বার ম্যাথ কোশ্চেন সলিউশন। এখানে লিখে নেব 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে। তো দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এখানে দ্রাব্যতা দেওয়া আছে S, তাহলে S সমান দেওয়া আছে দেখো 60, বসিয়ে দিব। এরপরে আমাদের দ্রবণ দেওয়া আছে M, যেটা হচ্ছে 50 গ্রাম। আমাদের এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু আমাদের এখানে দ্রাব্যতা দেওয়া আছে, তারপরে দ্রবণের ভর দেওয়া আছে, তাহলে খুব সহজে এখান থেকে কিন্তু আমরা দ্রব্যের পরিমাণ M বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা Mটা বের করব। তাহলে এখান থেকে আমরা Mটা বের করে নিই। তো দেখি আমাদের যখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন কত গ্রাম দ্রব্য ছিল ওই দ্রাবকে। তাহলে একটু লক্ষ্য করো, we know তাহলে দেখো এস এর মানটা বসিয়ে দিলাম 60, আর এখানে আমাদের 100 m, তাহলে দেখো এখন এটা দিয়ে আমরা এটারে গুণ করব। তাহলে এখান থেকে গুণ করলে আমরা বলতে পারি যে দেখো ক্যালকুলেশনটা একটু করে ফেলি। তাহলে একটু লক্ষ্য করো, বা তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা m এর মান পাবো, অতএব m সমান 18.75। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা m এর ভ্যালুটা পেলাম 18.75 গ্রাম, অর্থাৎ আমরা বলতে পারি যে যখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন দ্রাবকে দ্রব্যের পরিমাণ ছিল 18.75 গ্রাম। তাহলে এখন আমরা খুব সহজে এখান থেকে দ্রাবকের পরিমাণটা বের করে ফেলতে পারি যে আমাদের কতটুকু দ্রাবক ছিল। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে দেখো আমরা বলতে পারি অতএব
দ্রাবকের পরিমাণ বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম সমান, দেখো আমাদের দ্রবণ ছিল হচ্ছে 50 গ্রাম, তাহলে 50 মাইনাস 18.75 এত গ্রাম। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 31.25 গ্রাম। তার মানে আমাদের দ্রাবক ছিল এত গ্রাম। এখন আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কে মাথায় রাখবা যে দ্রাবক কখনো চেঞ্জ হবে না। তাপমাত্রা বৃদ্ধি অথবা তাপমাত্রা হ্রাস করলে আমাদের দ্রব্য চেঞ্জ হবে। যদি তাপমাত্রা বাড়াও তাহলে দ্রব্য বেশি দ্রবীভূত হবে, তাপমাত্রা কমালে দ্রব্য কম দ্রবীভূত হবে, কিন্তু দ্রাবক কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখন আমরা বলতে পারি যে দেখো যখন এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবণকে আমরা যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করছি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের দ্রব্য কিন্তু বেশি দ্রবীভূত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রব্য কতটুকু দ্রবীভূত হবে সেটা আমাকে বের করতে হবে। করার পরে তাহলে আমরা দেখো দ্রবণ কিন্তু অসম্পৃক্ত হয়ে যাচ্ছে। দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাওয়া মানে ওই দ্রাবকে তুমি আরো দ্রব্য অ্যাড করতে পারবা। তাহলে কতটুকু অ্যাড করতে পারবা আমাকে দেখতে হবে যে যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন দ্রব্য কতটুকু হয় সেটা বের করে এই মানটা থেকে এই যে 18.75 মানে ওই মানটা থেকে 18.75 বাদ দিলে আমরা যেটা পাবো অতটুকু দ্রব্য আমাকে অতিরিক্ত ভাবে যোগ করলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবণটি তখন সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো আমরা বাকি অংশটুকু করে ফেলি। তাহলে লক্ষ্য করো এখন আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি এখানে বলি, দেখো এখানে আমাদের দ্রাবক আছে অর্থাৎ M-M, এই দ্রাবকের পরিমাণ ছিল কিন্তু দেখো 31.25 গ্রাম। এটা আমরা মাথায় রাখবো। আর এখানে কিন্তু আমাদের দ্রাব্যতা দেওয়া আছে, দেখো S, দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে আমাদের 85, তাহলে 85 বসিয়ে দিব। এখান থেকে আমরা এখন M বের করব, এই M প্রাইম। এখন আমরা ধরে নিলাম কতটুকু দ্রবীভূত আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা আমরা জানি না, সেটা আমরা বের করব। তাহলে দেখো আমরা জানি যে S = 100 M প্রাইম হবে এখানে, আর এখানে আমরা লিখবো হচ্ছে দেখো M - M, এটা হবে বড় হাতের M মাইনাস ছোট হাতের M। তাহলে দেখো এই S সমান 85 বসিয়ে দিবা। এরপরে 100 M প্রাইম, এই M প্রাইমের মানে বের করতে হবে, আর এটা দেওয়া আছে আমাদের 31.25। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে M প্রাইম পাবো 85 গুণ 31.25, এটাকে ভাগ করতে হবে দেখো আমাদের 100 দ্বারা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব M প্রাইম 85 গুণ 31.25 ভাগ 100, 26.56। তাহলে দেখো এখান থেকে আমরা M প্রাইমের মান পাবো 26. তাহলে দেখো এখান থেকে আমরা M প্রাইমের মান পাবো 26.56 গ্রাম। এখন তার মানে এ কথার মানে হচ্ছে যে যখন তুমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটাকে নিয়ে যাবা তখন তোমার দ্রব্য লাগবে হচ্ছে 26.56 গ্রাম, কিন্তু দ্রব্য ছিল কিন্তু 18.25 গ্রাম। তাহলে অতিরিক্ত তোমাকে কতটুকু দ্রব্য যোগ করতে হবে সেটা একটু লক্ষ্য করো। এখন বলতে পারি যে আমাদের অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে সমান, তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে সমান, একটু লক্ষ্য করো 26.56 থেকে আমরা বিয়োগ করব 18.75 গ্রাম।
তাহলে লক্ষ্য করে আমরা বিয়োগটা করে ফেলি। 26.56 মাইনাস 18.75 ইজ ইকুয়াল টু 7.81 গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমার মনে হয় এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন এই যে লাস্টে 7.81 গ্রাম আমরা বের করলাম, এটার মানে হচ্ছে যে তোমাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করলে অতিরিক্ত এতটুকু দ্রব্য যোগ করতে হবে, করলে পরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। আমার মনে হয় অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল দ্রাব্যতার নীতি। দ্রাব্যতার নীতি নিয়েও কিন্তু ম্যাথ বোর্ড পরীক্ষা আসে, তো তোমরা এই ক্লাসটা দেখলে ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ।